এদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য হবেন বলছেন প্রেস সচিব। জানাবো জাপান নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও। জানিয়ে দেব 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে ফেরাতে শুধু এক দফায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলছেন তৌহিদ হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গঠন হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন সেকশন যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অযোগ্য হবেন। প্রেস সচিব আরও জানান, একইভাবে ওই ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা স্থানীয় সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার অযোগ্য হবেন। পাশাপাশি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এছাড়া বৈঠকে বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালা 2025 অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে সাংবাদিকদের বিস্তারিত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জাতীয় নির্বাচন কি ডাকসুর প্রভাব পড়বে? 1921 সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 104 বছরের প্রাচীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার 3 বছর পর 1924 থেকে 25 শিক্ষাবর্ষে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। দীর্ঘ এই শতবর্ষে ডাকসুর নির্বাচন হয়েছে মাত্র 37 বার, আর স্বাধীন বাংলাদেশে গত 54 বছরে অনুষ্ঠিত হয়েছে মাত্র 7 বার। শুরুর দিকে ডাকসু ও হল সংসদের মূল কার্যক্রম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক সেবা। 1950-এর দশক পর্যন্ত এই ধারা বজায় ছিল, তবে 60-এর দশকে শিক্ষা আন্দোলন, আয়োগ বিরোধী সংগ্রাম ও 1969 সালে গণঅভ্যুত্থানের সময় ছাত্র সংসদ ও সংগঠনগুলো ক্রমশ জাতীয় রাজনীতির অংশ হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে ঐতিহাসিক গুরুত্বের কারণে দ্বিতীয় সংসদ বলা হয়। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 69-এর গণঅভ্যুত্থান কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি জাতীয় সংগ্রামে ডাকসু নেতৃত্ব দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে দেশের রাজনীতিকে। প্রথম দিকে ডাকসুতে ভিপি ও জিএস নির্বাচিত হতেই হলে ছাত্রদের ভোটে, পরে 1970 সালে সরাসরি ভোট ব্যবস্থা চালু হয়। শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে ডাকসুর ভিপি ও জিএস সহ কেন্দ্রীয় নেতাদের নির্বাচিত করতে শুরু করে। 1971 সালে স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচনে সরকারগুলোর মধ্যে অনীহা দেখা যায়। 1972 সালে নির্বাচনে সহসভাপতি হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক হন মাহবুবুজ্জামান। কিন্তু এরপর নির্বাচনের ধারাবাহিকতা ভেঙে যায়। 1991 সালের পর প্রায় 3 দশক ডাকসু নির্বাচন একেবারে বন্ধ থাকে। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 1994, 95 ও 1996 সালে উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ এবং পরে এ.কে আজাদ চৌধুরী তফসিল ঘোষণা করেছিলেন, কিন্তু ছাত্র সংগঠনগুলোর বিরোধিতা ও সহিংসতার কারণে ভোট হয়নি। 2005 সালে তফসিল ঘোষণার পর নির্বাচন আটকে যায়। 2012 সালে শিক্ষার্থীরা আন্দোলনে নামলেও সাড়া মেলেনি। প্রায় 3 দশক পর 2019 সালে হাইকোর্টের নির্দেশে ডাকসু নির্বাচন হয়। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর সহ সভাপতি নির্বাচিত হন, আর সাধারণ সম্পাদক হন ছাত্রলীগের গোলাম রাব্বানী। তবে ব্যাপক অনিয়ম ও সহিংসতার কারণে সেই নির্বাচনকে বিতর্কিত মনে করা হয়। এবারে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন এক প্রেক্ষাপটে যখন শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফলে এই নির্বাচনকে ঘিরে রয়েছে বিশেষ প্রত্যাশা। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ভোট হবে ডাকসু ও হল সংসদের। এবার 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে 509টি। জানা গেছে অন্তত 9টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রাজনৈতিক প্যানেল 7টি এবং স্বতন্ত্র 2টি। মালিবাগে সোহাগ পরিবহন কাউন্টার ও মালিকের বাসায় হামলা, ভাঙচুর। রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশে পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার, ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন।
এছাড়া আলী হাসান পলাশ তালুকদার আঘাত পেয়েছেন। পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত 11:15টার দিকে 60 থেকে 70 জনের একটি দল এই হামলা চালায়। তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজাদুল হক নাদিম দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। মাজাদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে বাসার গেটে হামলা করেছে, তবে ভেতরে ঢুকতে পারেনি। পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরেও অসংখ্য কোপ লেগেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি তিনি। রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা 999 এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ নাহিদ ফোনে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে 60 থেকে 70 জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে 2 জন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ডক্টর ইউনূস ও গোয়েন লুইস বৈঠক। ফেব্রুয়ারি নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের। জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লুইস বলেন, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেন। দুই পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্প্রসারিত সহায়তার উপায় খুঁজে দেখেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং এই মাসের শেষ দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। উভয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিলের ঘাটতি মোকাবেলা এবং রোহিঙ্গা জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সমর্থনের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে আওয়ামী লীগের সহযোগী 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে যদি দেশের প্রথম স্বৈরশাসকের দল জাতীয় পার্টি ও একই সঙ্গে 14 দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নেয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে বিএনপি জোট করবে কিনা যা বললেন রুমিন ফারহানা।